Dr. Abdul Kalam said, if you want to shine like a sun, first you have to burn like a sun. Hi everyone, welcome to Let's Improve YouTube channel. I'm your English educator Shakira ma'am, and today we are in conversation with our topper 2024 JNPAS UG who have scored rank 8. So meet Rahul. Hi Rahul. First of all, a big congratulations. তোমার এত ভালো একটা স্কোর হয়েছে, এত ভালো র্যাঙ্ক করেছো। A big congratulations to you and your family. Thank you to Let's Improve team for having me here. Hi everyone, I am Rahul She. আমি 2023-এ আমি ফার্স্ট এইচএস থেকে পাস আউট করি, দেন আমি 1 ইয়ারের জন্য নিটের প্রিপারেশন নিই এবং আমি এবারে জেইই মেইনসে অ্যারাউন্ড 99% স্কোর করেছি। দেন আমি নিটে অ্যারাউন্ড 650 স্কোর করেছি, আর জেনপাসে আমি 8th র্যাঙ্ক করেছি। আমি জেনপাসের যে প্রথম যে স্টার্ট জেনপাস সম্বন্ধে প্রথম আমি লেটস ইমপ্রুভ চ্যানেলের ইউটিউব চ্যানেল থেকে দেখেছি, জানতে পারলাম। দেন আমি ওখান থেকে বাকিটা আমি করেছি প্রিপারেশন। আচ্ছা, তো তুমি প্রিপারেশনটা কত মাস আগে স্টার্ট করেছিলে পরীক্ষার? অ্যাকচুয়ালি আমি যেহেতু প্রথমেই বললাম জেনপাস আমার নিটের ব্যাকআপ হিসেবে ছিল। দেন আমি আচ্ছা, নিটের যখন রেজাল্ট বের হয় তখন এবার একটু নিটে একটু সমস্যা দাঁড়িয়ে গেছিল, যেই জন্য নিটে একটু আনসার্টেনটি ছিল। তাই ওকে, তারপরেই আমি জেনপাসের প্রিপারেশন স্টার্ট করি মোটামুটি 20 ডেজ আগে, মোটামুটি 20 ডেজ আগে। ওকে, তো 25 ডেজ আগে 20-25 সেই ডেজ সময় ছিল। আগে। আচ্ছা, ওকে। তো যেহেতু তুমি নিটের প্রিপারেশন নিচ্ছিলে, সো উই হ্যাভ three main subjects which matches the NEET and the JNPAS UG exam, that is physics, chemistry and biology. These three subjects, তাহলে এই তিনটে সাবজেক্টে তোমার গ্রেড কেমন ছিল? বেসিক্যালি আমার ফিজিক্স আমার সবথেকে ফেভারিট ছিল, অ্যান্ড বায়োলজি তো নিটের জন্য আমার ভালো করে রাখতেই হবে। ওকে, দেন আমার কেমিস্ট্রিটা উইক ছিল, যেটা আমি শেষে দিয়ে ঠিক করে নিয়েছিলাম আচ্ছা, সব ওকে, থেকে আমার। হুম। ওকে। And what about the rest two subject like the English and logical reasoning, সেটা তুমি কিভাবে করেছো? ওটাই আমি নেটের পরে আমি দেখেছিলাম। বেসিক্যালি আমি যেটা প্রিভিয়াস এর যেটা কোয়েশ্চেন হয় সেটাই আমি বেশিরভাগ সলভ করেছিলাম। পিওয়াইকিউ যেটা হয়, আমি মনে করি যে যে কোনো এক্সাম এস করার জন্য প্রথম জিনিসটা যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করবো। যেহেতু হ্যাঁ, পিওয়াইকিউ হচ্ছে মেন, পিওয়াইকিউ কে যত যে ব্রাশ আপ করবে সে অরিজিনাল এক্সামে সে তত ভালো স্কোর করতে পারবে। যেহেতু আমি দেখি প্রত্যেকবার পিওয়াইকিউ যে আসে প্রায় সেম রিপিটিশন হয়, সেম প্যাটার্ন রিপিটিশন হয়। তাই কারেক্ট। সেটাকে যতবার প্র্যাকটিস করবে সেটাকেই লাভ হবে। যেহেতু আমার খুব কম টাইম আমি করেছি, দেন আমার হুম, এতটা টাইম ছিল না যে আমি ফুল ভাবে আমি প্রিপারেশন করি। ওই জন্য আমি আপনাদের চ্যানেল থেকে জাস্ট আমি যে পিওয়াইকিউ এর যে সেকশন গুলো ছিল প্রিভিয়াস এর কোশ্চেনের লাস্ট 5 ইয়ার্স এর আমি পিওয়াইকিউ সলভ করেছি। আর আপনাদের যে ম্যারাথন সেশন ছিল পরীক্ষার 1 উইক না 2 উইক আগে যেটা হ্যাঁ, দিয়েছিলাম হ্যাঁ, সেটা আমি করেছি, সেটা আমি করেছিলাম, সেটা হেল্পফুল আচ্ছা, হয়েছে। আর আর আমি ডব্লিউবি যে ওয়েবসাইট আছে ওখান থেকে আমি জেন পাসে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আমি প্রিভিয়াস ইয়ার। ডাউনলোড করে ওটা আমি সলভ করেছিলাম। ওটা খুব হেল্পফুল হয়েছিল আমার ক্ষেত্রে। আচ্ছা, লজিক্যাল রিজনিং আমি দেখি, বলো বলো। দেখেছিলাম যে লজিক্যাল রিজনিং এ প্রত্যেকবার একটা প্যাটার্ন থাকে, যেমন কোডিং হুম, ডিকোডিং আসে, হ্যাঁ, দেন একটা ডাইসের অঙ্ক আসে, হ্যাঁ, দেন একটা ইমেজের অঙ্ক থাকে। প্রত্যেকবার কারেক্ট, প্রায় সেমই থাকে। তাই যদি কেউ পিওয়াইকিউটা ডিটেইলি কেউ বুঝতে পারে, পিওয়াইকিউ ডিটেইলে কেউ সলভ করে কিভাবে, আর ওই অ্যান্সার সেটা না, সেটা দিয়ে অন্য কিভাবে প্রবলেম সলভ করা যেতে পারে, দেন আই থিঙ্ক ওটা অনেক হেল্পফুল হবে। আমি ওভাবেই করেছি, যেহেতু আমার খুব শর্ট টাইম ছিল, অ্যান্ড আচ্ছা, ওটাই আমাকে হেল্পফুল। আমি দেখলাম যে যেটা প্রিভিয়াস এ এসেছিল সেই রকমই আমার হচ্ছে জেন পাসও একই সেমই টাইপের এসেছিল। আচ্ছা, ওকে, শুধুমাত্র শুধুমাত্র প্যাটার্ন সেমই থাকে। ওকে। And what about the English and logical reasoning? Logical reasoning তুমি 20-25 days এর মধ্যে পুরোটা করতে পেরেছো? বা লজিক্যাল রিজনিং এর যে কোয়েশ্চেন্স গুলো থাকে বা যে টাইপস গুলো আসে, যেমন কি কোডিং ডিকোডিং হলো, তারপরে তোমার হ্যাঁ, হ্যাঁ। ব্লাড রিলেশনস হলো, ওগুলো তুমি তাহলে তখন ওগুলোকে কিভাবে মানে শিখলে, কিভাবে করলে সেটা? ফার্স্ট আপনাদের চ্যানেল থেকে যে আমার যে পিওয়াইকিউ ছিল, পিওয়াইকিউ সেকশন গুলো ছিল ওগুলা দেখলাম। হুম, ওখানে দেখলাম হুম, অনেক ডিটেইলে করা ছিল। জাস্ট হুম, ওই অবস্থানে না, যে কোনো কোশ্চেন করার জন্য মানে ওই সলিউশনটা যদি কেউ ডিটেইলে বুঝতে পারে তাহলে সে যে কোনো কোশ্চেন করতে পারে ওই টাইপের রিলেশনের সম্বন্ধে। আচ্ছা, সেক্ষেত্রে সেটা সুবিধা দেয়,
সেটা শুয়ে দিয়েছে। মানে প্যাটার্নটা বুঝতে হবে, প্যাটার্নটা প্যাটার্নটা বুঝতে বুঝতে হবে। হবে, আর ওইটা আর কিভাবে হচ্ছে জিনিসটাকে সেটা বুঝতে আচ্ছা, হবে। জাস্ট কোশ্চেনটা বুঝলে হবে না। মানে হাউ ডাজ আ কোয়েশ্চেন ওয়ার্কস ইন অর্ডার টু সলভ দি অ্যান্সার, ওই হ্যাঁ, প্যাটার্নটা। সলভের সলভিং সলভিং অ্যাপ্রোচটা বুঝতে হবে পিওকিউ আচ্ছা। সেশন সলভ করার থেকে। জাস্ট কোশ্চেনটা হুম। সলভ করা না, কিভাবে অ্যাপ্রোচ করতে হয় কোনো কোশ্চেনকে সেটা সলভ করতে হবে। দেন যেমন ব্লাড আচ্ছা। রিলেশন আমাকে নিচ থেকে, আমি যে প্যাটার্ন ফলো করতাম সেটা নিচ থেকে ফার্স্টে আমি একটা ড্র করে নিতাম হুম। ফার্স্টে আমার। তারপর যেমন হচ্ছে ফ্যামিলি চার্ট যেমন ড্র করতো, আমি ড্র করতাম, হুম। ওটাতে সুবিধা হতো আমার। যেমন সলভিং আচ্ছা, অ্যাপ্রোচ দরকার আছে। এগুলো তুমি তার মানে ইমরুল স্যারের ভিডিও থেকে দেখে দেখে তুমি হ্যাঁ, করেছো। হ্যাঁ, ইমরুল স্যার পরে হ্যাঁ, হ্যাঁ। later on he started a series in YouTube that is ব্রহ্মাস্ত্র series, সেখানে কিন্তু লজিক্যাল রিজনিং এর তখন উনি পড়াচ্ছিলেন। And what about English? আচ্ছা, let's understand first তোমার স্কুলিং কোথা থেকে, where are you from, মানে তুমি কোথা থেকে বিলং করো? আমি বালুঘাট থেকে বিলং করি। বালুরঘাট, আর আমি আচ্ছা। ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলের বেঙ্গলি বোর্ডের বেঙ্গল মিডিয়াম স্কুল থেকে আমি করে বেঙ্গল মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছি আমি। আচ্ছা, তোমার ক্লাস 12 কোন স্কুলে পড়েছো? আমি পড়েছি তপন হাই স্কুলে। তপন হাই স্কুল, বালুরঘাট, তাই তো? আচ্ছা, এবার আচ্ছা, টেল মি হাউ হাউ ডিড ইউ ম্যানেজ দ্য ইংলিশ পার্ট? কেন কি, লেট মি কনসিডার কি তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তুমি থারলি পড়ছো তোমার নিট প্রিপারেশনের জন্য, বাট অনেক সময় কি হয় তুমি যেরকম কি মাঝখানে তোমার একটা বছরও গ্যাপ গেছে, সো আমরা ইংলিশের সঙ্গে তোমার ডিট্যাচ হয়ে যাই, বা কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট যেখানে গ্রামার আছে স্পেশালি, সেখানে আমরা ওখান থেকে ডিট্যাচ হয়ে যাই, তাই? তো হাউ ডিড ইউ ডু দ্যাট, মানে হাউ ডিড ইউ সলভ ইট? আমি যখন হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যখন হচ্ছে আমি সলভ করতে আরম্ভ করলাম, তখন আমি দেখলাম যে একটা ইংলিশের যে জিনিসগুলো আসছে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসছে। তখন আমি যখন দেখলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসছে, তখন আমি দেখলাম যে গ্রামার বই আছে, স্ট্যান্ডার্ড গ্রামার বই, সেখান হুম। থেকে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা পড়াশোনা আরম্ভ করলাম। হুম। দেন আমি দেখলাম যে হচ্ছে ফাইন্ড দ্য এরর টাইপ কোশ্চেন আসছে। হুম। হুম। দেন আমি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আছে সেগুলো সলভ করা শুরু করলাম। তারপর ওই রিলেটেড যেগুলো কোশ্চেন পাওয়া যায়, যেমন ব্রহ্মাস্ত্র সিরিজে ছিল, সেই টাইপে আমি না, কোশ্চেন আরম্ভ ইংলিশে করলাম, ছিল সলভ জিরো করলাম। টু হিরো সিরিজ ছিল আমার। হুম, হুম, হুম। হ্যাঁ। আচ্ছা, ওকে, তুমি ওই আর ওই হচ্ছে ভিডিওস গুলো দেখেছো? ম্যারাথন 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 সেশন গুলো এইসব আর ম্যারাথন কি শিখেছি। সেশন। আচ্ছা, বেসিক্যালি বেশি সলভ করেছি বেশিরভাগ। বেশিরভাগ তুমি পিওয়াইকিউ সলভ করেছো, তাই তো? বেশিরভাগ পিওয়াইকিউ সলভ করেছো তার মানে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, পিওয়াইকিউটা আমার খুব হেল্প করেছে। আচ্ছা। আর আমার যে দেখলাম যে 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 ন্যারেশন থাকে, ভয়েস থাকে, হ্যাঁ। হ্যাঁ। সেটা অন 10th লেভেলে থাকে। হ্যাঁ। তাই আমি 10th এ তো ভালো করে, দেন ওটা হেল্প করেছে। আচ্ছা, ওকে। ফাউন্ডেশনে ম্যাটার করে। আচ্ছা, সো আই ওয়াজ আস্কিং ইউ কি আমাদের এই যে জেন পাস এক্সামে, ঠিক আছে, যে 5 সাবজেক্টস থাকে সেটার মধ্যে থেকে সবার থেকে হ্যাঁ, টাফ তোমার কোনটা লেগেছে জেন পাস 2024? অবভিয়াসলি ফিজিক্স টাফ ছিল প্রচন্ড। ফিজিক্স টাফ ছিল, তুমি কয়টা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পেরেছো ফিজিক্স থেকে? ফিজিক্সে আমি যেটা সেকশনে থাকে ক্যাটাগরি 1, সেখান থেকে আমি 15টা মতো 10টা করেছি। আর আমি বলবো যে সেকশন বি যেটা থাকে, যেহেতু সেখানে নেগেটিভ মার্কিং থাকে না, হুম। তাই আমি বলবো যে সেখানে আমি সবাইকে যে সাজেশন দেবো যে সবকটাই অ্যাটেন্ড করে দাও 5টার মধ্যে, যেহেতু নেগেটিভ আচ্ছা, মার্কিং নাই, যেহেতু নেগেটিভ মার্কিং নেই, হ্যাঁ। লস আচ্ছা, কিছু নেই, এখানে ওকে। সবকটাই করেছি আমি অ্যাটেন্ড। ওকে, ইফ আই রেট আউট অফ 10, তাহলে তুমি জেন পাস ইউজি 2024 এর যে পেপারটা তুমি যেটা বললে যে তুমি অনেক করে কিউপিওয়াইকিউ সলভ করেছো, তো তুমি হ্যাঁ, হ্যাঁ। আগের ইয়ারের কোয়েশ্চেন্স গুলো জানো যে কিরকম লেভেলের হুম, এসেছিল। হুম। সো ইফ হ্যাঁ, আই হ্যাঁ। টেক ইট ফ্রম ইউ, দেন হোয়াট ওয়াজ দ্য লেভেল আউট অফ 10 তুমি রেট করতে চাইবে 2024 এর জেন পাস ইউজি পেপারকে? বেসিক্যালি বাকি সাবজেক্ট গুলো আগের বছরের মতো ছিল, কিন্তু ফিজিক্সটা আমার টাফ লেগেছিল, তাই আমি এটাকে 7.5 দেবো। 7.5, ওকে। And tell me one more thing. তুমি যখন কোয়েশ্চেন্স গুলো অ্যাটেম্প করছিলে, তো তুমি কোনো স্ট্র্যাটেজি বানিয়ে গেছিলে যে আমি প্রথমে এই সাবজেক্ট কমপ্লিট করব, দেন আই উইল টাচ দিস ওয়ান? একটু আমাদের সঙ্গে শেয়ার করো। বেসিক্যালি যেটা সবার থাকে যে আমি প্রথমে যেটা হচ্ছে আমার আহ, যে প্রথমে যেটা আমার বায়োলজি ইংলিশ যেটা স্কোরিং পোর্শন সেটা করব, সেটা সবার স্ট্র্যাটেজি থাকে, কিন্তু আমি এটা করিনি। আমার স্ট্র্যাটেজি ছিল যে শুধু বায়োলজিতে সব ইজি থাকবে সেটা আবার হতে পারে না, ফিজিক্সও কিছু ইজি থাকতে পারে।
তাই আমার স্ট্র্যাটেজি থাকে যে যে আমি 2 রাউন্ডে পেপার সলভ করি। ফার্স্ট রাউন্ডে আমি সলভ করি যে যেহেতু 1.5 ঘন্টার পরীক্ষা, তাই আমি চাই যে আমার 45 মিনিটসের মধ্যে আমার পেপারের 70% যেটা আমার ইজি পোর্শন সেটা আমি সলভ করে নিই, সেটা আমার প্ল্যান আচ্ছা। থাকে। হুম। দেন দেন আমি বাকি যে 30 মিনিটস, সেটা আমি সেটা আমি যেটা যেটা আমি আটকে গেছি বা পারছি না, বুঝতে পারছি না, সেটা আমি 30% আমি 30 মিনিটে আমি সলভ করার চেষ্টা করি। আর বাকি যে 15 মিনিট সেটা আমি ওএমআর ফিল আপ নাম্বার লাগিয়ে দিই। আমার স্ট্র্যাটেজি ওটা আচ্ছা। থাকে। আমি বলবো যে এটা যেহেতু এটা টাইম বাউন্ড এক্সাম, তাই ইয়েস। কোনো কোশ্চেনে স্টাক হয়ে লাভ নেই, যেহেতু টাইম এখানে মার্কসের সমতুল্য। তুমি পারছো না ছেড়ে দাও, পরে দেখা যাবে। যেটা পারছো সেটা আগে এগিয়ে যাও, ওটা আমার প্ল্যান থাকে। কোনো কোশ্চেনে আটকাবো না, আমি প্রথমে দেখলাম, যদি বুঝতে না পারি এগিয়ে যাবো আমি। বা কোনো কোশ্চেন লেন্দি মনে হচ্ছে সেটা তখন করে লাভ নেই, আমি পারবো পরে, কিন্তু হুম। আমি লেন্দি মনে হচ্ছে বলে পরে পরের জন্য রাখবো। যেটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে সেটা প্রথমে করা উচিত। এই স্ট্র্যাটেজিটা রাখা উচিত, যেহেতু টাইম এখানে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাজ করে। ওকে। আচ্ছা। যেহেতু তুমি নিট আগেও তুমি যেহেতু দিয়েছিলে আর কি 2023 তে, তাই তো নিট? তো তোমার একটা ওএমআর ফিল করার একটা প্যাটার্ন তোমার জানা আছে। তুমি কি করছো? তুমি কি এক্সামের আগে কি আবার ওএমআর শিটে প্র্যাকটিস করেছিলে বা ট্রাই করেছিলে যে একবার প্র্যাকটিস করে কি? হুম, এটা একটা আছে যে আমি যখন ওএমআর ফিল আপ, যেহেতু এটা হচ্ছে ওএমআর ফিল আপ এক্সাম, দেন তুমি যদি ওএমআর যদি ভুল ফিল আপ করো তাহলে তুমি যতই ভালো পরীক্ষা দাও সেটার কোনো দাম নেই। যেহেতু আমি এক্স্যাক্টলি। নিটের প্রিপারেশনের ক্ষেত্রে আমি প্রচুর ওএমআর ফিল আপ করেছি। মোটামুটি আমি 100টার মধ্যে এক্সাম দিয়েছি, সেক্ষেত্রে 100টার মধ্যে ওএমআর ফিল আপ করেছি, তাই ওএমআরটা আমার হ্যাবিচুয়াল হয়ে গেছে। তাই হুম। আমি যখন মেন এক্সাম দিয়েছি সেখানে আমার কোনো ওএমআর মিস্টেক হয়নি। আচ্ছা। আমি বলবো ইয়েস। যে হুম। হচ্ছে আহ, যে হচ্ছে যখন তুমি একটা ব্ল্যাঙ্ক পেপারে মানে ব্ল্যাঙ্ক পেপারে বা একটা ব্ল্যাঙ্ক ওএমআর নিয়ে 1 2 3 ইচ্ছা মতো অপশন বসাও আর হচ্ছে ওএমআর সেটা ফিল আপ করো, সেখানে দেখবে যে তোমার কত টাইম লাগছে। তাহলে তোমার ওএমআর ফিলিং এর যে স্পিডটা সেটা ইমপ্রুভ করতে পারবা। ইচ্ছা মতো ইচ্ছা মতো ওএমআর ফিল আপ করো, ওটা আচ্ছা। হেল্পফুল হতে পারে, তাহলে স্পিডটা বাড়ে। এক্স্যাক্টলি, বিকজ আমাদের ওএমআরটার মধ্যে মানে আহ, চোখ ধাঁধিয়ে যায় অনেক সময়, তাই না? যে এতগুলো সার্কেল, হ্যাঁ হ্যাঁ কোয়েশ্চেন হ্যাঁ কোয়েশ্চেনের হ্যাঁ পরে, তো ইট হ্যাপেন্স। অ্যান্ড আমাদেরকে আগেও একজন ক্যান্ডিডেট আর কি ছিলেন, সে রিয়া, সেও আমাদেরকে বলেছে যে লাইক ওর আহ, একটা কোয়েশ্চেনের ওএমআর ফিল করতে গিয়ে আরেকটা হয়ে গেছে, এরকম আর কি হয়ে এসছে। তো সেখানেও আমরা হ্যাঁ এটা বুঝতে পেরেছিলাম যে এখানে কনফিউশন বাই একটা চান্স ক্রিয়েট হয়। বাই চান্স একটা যদি ওএমআর ফিল আপ করে ভুল হয়ে যায়, তাহলে তার পরবর্তী তার উপরে যা ছিল সেগুলো সব করে ভুলে যেতে পারে। ইয়েস। এটা খুব ডেঞ্জারাস। ইয়েস, এটা হতে তাই পারে, আমি হ্যাঁ। বলি যে হচ্ছে কোশ্চেন নাম্বারের সঙ্গে ওএমআর নাম্বার মিলিয়ে করা উচিত, পরপর করা উচিত না। হুম। তাহলে যদি একটা ভুল হয় পরেরটা ক্ষেত্রে ঠিক হয়ে যাবে। যেটা আমি ফিল আপ করতাম। এক্স্যাক্টলি, এটা এই আমি। স্ট্র্যাটেজি গুলো হ্যাঁ, বলো বলো। হ্যাঁ এই স্ট্র্যাটেজি গুলো বেশি পরীক্ষা দাও আর বেশি ওএমআর ফিল আপ করো, সেক্ষেত্রে তুমি শিখতে পারবো না। আচ্ছা, এটা আমি পরীক্ষার আগে স্টুডেন্টদেরকে একটা ভিডিও বানিয়ে শেয়ার করেছিলাম, হাউ টু ফিল ওএমআর শিট। সেখানেও আমি তোমাদেরকে বলেছিলাম ইউর টু হ্যান্ডস মাস্ট বি ওয়ার্কিং while you are giving the examination, because একটা তোমাদের ফিজিক্যাল যে হার্ড কপি থাকে কোয়েশ্চেন পেপারে, আরেকটা তোমাদের থাকে হচ্ছে ওএমআর শিট। তো তোমার হাতটা 27 নাম্বার ইফ ইউ সলভিং দ্য কোয়েশ্চেন, তো হাতটা 27 নাম্বার কোয়েশ্চেনে থাকবে, আর এখানে তুমি এসে মেলাবে 27 নাম্বার, অ্যান্ড দেন ইউ উইল মার্ক ABCD কোনটা হবে এরকম করে, রাইট? অ্যান্ড এই টেকনিক্স গুলো আমরাও বলেছিলাম, and it's good যে তুমি এগুলোকে ফলো করেছো, এইভাবে তুমি ওটাকে সলভ করেছো। আচ্ছা, এবার রাহুল, জাস্ট টেল মি যে এবার আগের তোমার কি ভাবনা চিন্তা, এবার আগে তুমি কি করতে চাও? বিকজ তোমার কোন কলেজে তোমার ইচ্ছে যে আমি এইখানে পড়বো? কেন কি তুমি এটা খুব ভালো র্যাঙ্ক করেছো, ইউ উইল গেট আ কলেজ অফ ইয়োর চয়েস, তাই না? ম্যাম অ্যাকচুয়ালি আমার দিন পাসটা একটু ব্যাকআপ প্ল্যান ছিল সেই হিসাবে। আমি আচ্ছা। যেহেতু আমি নিটে চান্স পেয়ে যাচ্ছি, তাই আমি ওই সাইডেই কন্টিনিউ করার চেষ্টা করবো, মেডিকেল কলেজে। আচ্ছা, নিটেই তুমি কন্টিনিউ করবে তাহলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার ড্রিম কলেজ কি হবে তাহলে? দেখা যাক, কাউন্সিলিং আছে, কোনটা পাই সেই হিসাবে আচ্ছা, চেষ্টা করবো। স্টিল তোমার নিজস্ব কোনো একটা থাকতেই পারে যে আমার এই কলেজটা হলে আমার পছন্দের হবে। আমার একটু আমার বাড়ির কাছে কলেজ ভালো পছন্দ হয়। বাড়ির কাছে কলেজ। যেখানে যেখানে সেটা সুবিধা হয় আমার একটু, একটু আচ্ছা। হোমসিক আছে তো। হোমসিক, ওকে।
তার মানে তুমি তাহলে প্যারামেডিক্যালটা তুমি একেবারেই তাহলে স্কিপ করে দিচ্ছ, তুমি নিটের দিকেই এগোবে, মেডিকেলই যাবে, এমবিবিএস হ্যাঁ, হ্যাঁ, করবে। আচ্ছা, ওকে, হ্যাঁ, হ্যাঁ। আমার নিট অলরাইট। প্রিপারেশনের জন্যই আমার জেএন পাসে আমার সুবিধা হয়েছে। আমি যেহেতু ওখানে হ্যাঁ, অনেকটা অনেকটা ওভারল্যাপ করে তো সিলেবাসটা, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে সুবিধা আমার জাস্ট যে দুটো সাবজেক্ট এক্সট্রা পড়তে হয়েছে ব্যাস, বাকিটা আমার র্যাঙ্কটা বেসিক্যালি ওই জন্যই হয়েছে আমার। আচ্ছা, ওকে। সো রাহুল, যেহেতু তুমি নিটও পরীক্ষা দিয়েছো, সো লেট মি আস্ক ইউ ফিউ কোয়েশ্চেন, যেখানে তুমি আমাকে বলবে এগুলো মিথ নাকি এগুলো ফ্যাক্ট। ঠিক আছে? আই টেল ইউ দ্য হুম, কোয়েশ্চেন্স and you tell me হুম, if they are myth or they are facts. Okay. First question is যে আহ, এটা myth না fact তুমি বলবে যে রাত সকালবেলায় বেশি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে বসাটা করলে তাহলে খুব ভালো মতন পড়া হয় দেন কম্পেয়ারিং উইথ নাইনটি, যে রাত্রিবেলা পড়ার থেকে। বিকজ আমাদের সবসময় মা বাবারা বলে যে সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে বসতে, তাহলে ওই পড়াটা খুব ভালো মনে থাকে। সো ইজ ইট মিথ অফ ফ্যাক্ট? তো বেসিক্যালি যে পড়াশোনার ব্যাপারটা আছে সেটা হচ্ছে নিজের বায়োলজিক্যাল ক্লকের উপর ডিপেন্ড করে, যে যে সময় পড়তে কমফোর্টেবল। যেমন আমি যেটা কখনো আমি রাতেও পড়েছি, কখনো আমি ভোরবেলা পড়েছি। আমি মানে না আমি নাইট আউল না আর্লি বার্ড, মানে আচ্ছা, দুটোই আমি করেছি। ইউ আর ফ্লেক্সিবল সেক্ষেত্রে যে। হ্যাঁ, হ্যাঁ, আমি ফ্লেক্সিবল ছিলাম। ডিপেন্ড করে তুমি যদি আমার রাতে ঘুম পেয়ে যায় তাহলে সেই টাইমে তোমার পড়ে লাভ নেই। হুম। সকালে যদি তোমার পড়তে ভালো লাগে তাহলে সেই টাইমে পড়া ভালো, বা আচ্ছা। অপোজিটও হতে পারে। কিন্তু হুম। ডিপেন্ড করে তুমি যখন পড়ছো তখন সেটা কতটা কনসেন্ট্রেশন দিয়ে পড়ছো। যেমন আমি আচ্ছা। একটা মেথড মেথড ইউজ করেছিলাম পড়াশোনার জন্য, হুম। সেটা হচ্ছে পোমোডোরো মেথড। সেক্ষেত্রে তুমি হচ্ছে 45 মিনিটস করে একটা টাইমার লাগাও ফোনে, দেন তুমি 45 মিনিটস জন্য পড়াশোনা করো। দেন বাকি তুমি যে 10 মিনিটস আছে, বাকি 10 মিনিটস তুমি হচ্ছে ব্রেক নাও, সেটার জন্য ব্রেকের জন্য টাইমার রাখো। হুম। দেন তাহলে তোমার তারপর 10 মিনিটস পর আবার 40 মিনিটসের একটা টাইমার রাখো। দেন সেক্ষেত্রে তোমার ব্রেক আর স্টাডি দুটোই কনসেন্ট্রেশনের সাহায্যে বজায় থাকে। আরেকটা জিনিস বলা হচ্ছে যে 10 মিনিটটা যেন মানে 15 মিনিট যেন না হয়ে যায়। তুমি যে ব্রেক নিচ্ছ তার উপরে একটা ব্রেক থাকা দরকার আছে, সেই লেভেলে কন্ট্রোল থাকা দরকার আছে। এটা খুব এফেক্টিভ হয় আমার ক্ষেত্রে, এটা খুব এফেক্টিভ হয়েছে। ব্রেক প্লাস আচ্ছা, স্টাডি টাইমারটাও। ওকে। তাহলে যারা দেখছো তাহলে তাদের জন্য এটাই আমি বলবো যে তোমার অ্যাকর্ডিং টু তোমার যেটা হচ্ছে, তোমার যেভাবে কমফোর্টেবল, তুমি যেভাবে টাইম স্লট সেট করছো, রুটিন বানাচ্ছো, উইথ দ্যাট স্টিক টু দ্যাট, মডিফাই অ্যাকর্ডিং টু ইউর নিড। অ্যান্ড যেটা আমি তোমাকে এর আগের ইন্টারভিউতেও আমরা যেটা ডিসকাস করলাম মোবাইলে, এখন যে আমরা পড়াশোনা করছি, অনলাইনে করছি, অ্যান্ড ইন দিস এজ মোবাইলের থেকে দূরে থাকা ইজ নট পসিবল। কিন্তু তুমি অবশ্যই ওটাতে একটা কাবু রাখতে পারো যদি তুমি নিজের কাছে প্রচন্ড স্ট্রিক্ট থাকো, খুব ডিসিপ্লিন থাকো। যে আমি রিফ্রেশমেন্টের জন্য উঠলাম, ইফ আই এম টেকিং দ্য ফোন আই মাস্ট ইউজ ইট ফর দিস মাচ টাইম এন্ড দেন আই মাস্ট কিপ ইট। সেটা যাতে লং টাইমের জন্য না হয়ে যায়, যে আমি 10 মিনিটস বলে আমি ওটাকে 1 আওয়ার করে দিলাম বা হাফ 1 আওয়ার করলাম, সেটা যাতে না হয়, সেটা তোমাদেরকে কিন্তু এখন থেকে প্র্যাকটিস করতে হবে। ওকে, সো মাই নেক্সট কোয়েশ্চেন টু ইউ রাহুল ইজ যে এটা তো তুমি এই কোয়েশ্চেনটাতেই বলে দিলে, বাট স্টিল আই উড লাইক টু আস্ক যে লং আওয়ার স্টাডিজ studying for maximum amount, maximum hours is necessary to score good marks, like তো 8 hours, কম্পিটিটিভ 10 এক্সাম, hours. তো কম্পিটিটিভ এক্সাম কি হয় যে এখানে একটা এলিমিনেশনের খেলা এটা। যে Exactly. যদি হ্যাঁ, যেহেতু তুমি জানো যে তোমার পাশের বাড়ি তোমার থেকে ভালো পড়লে তুমি সিলেকশন পাবে না, ওই পেয়ে যাবে। তাই আমি মনে করি যে ধীরে ধীরে তোমার সিটিং ক্যাপাসিটি বাড়ানো উচিত। তুমি হুম। 30 মিনিটস করো, দেন 45 মিনিটস করো, দেন 1 আওয়ার করো। ধীরে ধীরে ডেইলি যদি তুমি 1 মিনিট করে ইমপ্রুভ করো নিজের সিটিং ক্যাপাসিটি, সেটা হুম। অনেকটা লং রান অনেকটা এফেক্টিভ হতে পারে। আর সেটা তুমি কম্পিটিশনের ক্ষেত্রে তুমি অন্যজনের থেকে এগিয়ে যেতে পারো। সিটিং ক্যাপাসিটি ম্যাটার করে, বাট তোমাকে কনসেন্ট্রেশনের সাহায্যে ম্যাটার করে। কনসেন্ট্রেশন কত দিতে পারছো তুমি, তুমি বসে থাকলে বেশিক্ষণ ধরে কিন্তু কনসেন্ট্রেশন হচ্ছে না, তাহলে সেটা ম্যাটার করে না। তুমি যে প্রথমে পয়েন্টটা বললে অ্যাবসলিউটলি আমি সেটার সঙ্গে খুবই এগ্রি করি। ভেরি নাইস, ওকে। And also, tell me, যে English medium school students get an additional benefit or a plus point in scoring good marks in English in Gen Pass. সো বেসিক্যালি ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে যে ইংলিশটা আছে সেটা ম্যাটার করতে পারে। বাকি তো সেমই, বাকি তো দুজনেরই সেম জিনিস পড়াশোনা করে, তাই সেটা ম্যাটার করে না। বাট আমি বুঝি যে যেহেতু ইংলিশটা খুব হাইফাই থাকে না,
সেটা হুম বেসিক লেভেলেরই থাকে। তো তুমি যদি, আমি যেমন নিজে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট, বাট আমি ইংলিশে আমি ভালো রেজাল্ট করেছিলাম 10 ক্লাসে। তাই আমি বলছি যে তুমি যদি যে বেসিক আছে সেটা যদি ভালো করে পড়াশোনা করো, দেন যে কোন মিডিয়াম সেটা ম্যাটার করে না, যেহেতু গ্রামার তো সব ক্ষেত্রে সেম না। এক্স্যাক্টলি। তারা শুধু স্পোকেনটা ভালো বলতে পারে। ওকে, ওকে, মাই নেক্সট কোয়েশ্চেন টু ইউ রাহুল ইজ, সোশ্যাল মিডিয়া থেকে একদমই বেরিয়ে যাওয়া উচিত ডিউরিং ইউর প্রিপারেশন পিরিয়ড? যদি আমার কথা বলি, যে আমি সোশ্যাল মিডিয়া আমি ইউজ করতাম না আমার প্রিপারেশন পিরিয়ডে, বাট আমি এখন ইউজ করি। কিন্তু আমি বলবো যে তুমি সোশ্যাল মিডিয়া সাহায্য করতে পারো, প্রিপারেশন করতে পারো, আমার অনেক ফ্রেন্ডও করেছে, বাট তোমাকে অ্যাডিকশন জায়গাটা পৌঁছানো চলবে না। তো সোশ্যাল মিডিয়া আমি আমি 0.5 ঘন্টা দেখবো বা 10 মিনিট দেখবো, সেটা যেন 10 মিনিটে থাকে। তার উপর যদি তুমি ব্রেক আনতে পারো, তাহলে তুমি সোশ্যাল মিডিয়া ইউজ করো। আর যদি সেটা তোমার বাইরে চলে যায়, তুমি রিলস স্ক্রল করছো সারাদিন ধরে, আরেকটু দেখি, সেটা ডোপামিন হ্রাস করে। হুম। সেক্ষেত্রে তুমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখা উচিত। আচ্ছা রাহুল, তো তুমি যেরকম বললে যে তোমার প্রিপারেশন টাইমে তুমি সোশ্যাল মিডিয়া ইউজ করো, দেন হাউ ডু ইউ কিপ ইউর মাইন্ড ফ্রেশ, অর তোমার রিফ্রেশমেন্টস গুলো কিভাবে হতো? আমি ইউটিউব দেখতাম, গান শুনতাম, কখন মুভি দেখে আচ্ছা, নিতাম। আচ্ছা, ওকে, অলরাইট। আচ্ছা, অলসো মাই লাস্ট কোয়েশ্চেন টু ইউ ইজ যে লজিক্যাল রিজনিং এন্ড ইংলিশ আর অনলি স্কোরিং সাবজেক্ট ইন জেন পাস ইউজি? নো, আমি ওটা ম্যাটার করে না। যে আমি বলছি যে প্রথমে বায়োলজি একটা স্কোরিং সাবজেক্ট থাকে, যে সেটা কম টাইমে হয়ে যেতে পারে, বাট কিন্তু ফিজিক্স বা কেমিস্ট্রি এমন কোশ্চেন থাকে যেটা তোমার হচ্ছে সোজা, হুম জাস্ট ফর্মুলা বেসড, জাস্ট হুম অ্যান্সার করে দিলাম। বা কেমিস্ট্রি থাকে যেটা জাস্ট তোমার হচ্ছে মেমোরাইজ উপর ডিপেন্ড করে। হুম। তাই আমি বলছি যে প্রত্যেকটা সেকশনে কিছু সোজা জিনিস থাকে, সেই সোজা জিনিসটাই প্রথমে ধরো। আর প্রত্যেকটা সেকশনে কিছু না কিছু টাফ থাকে, সোজা জিনিসটা প্রথমে করে নাও, দেন তুমি সোজা জিনিসগুলো স্কোরিং সাবজেক্ট, দেন তুমি যে টপ আছে সেটাতে তুমি প্রসিড করো। বাট যদি আমি ওভারঅল বলি, দেন আমি ফিল করি যে ফার্স্ট ইংলিশ আর বায়োলজিটা খুব স্কোরিং আছে, খুব ফাস্ট তাড়াতাড়ি হ্যাঁ, হয়ে যায়, যেহেতু স্কোরিং টাইম বাউন্ডেড সাবজেক্ট। এক্সাম। হুম। আর লজিক্যাল রিজন যদি তোমার ফার্স্ট রাউন্ড যদি মাথায় আসে, আমার লজিকটা বুঝতে পারে যাও, তাহলে করে যাও। আর যদি ফার্স্ট রাউন্ড না মাথায় আসে, তাহলে সেটা স্কিপ করে দাও, পরে দিস ইজ আ পড়বে। ভেরি গুড টিপ। হ্যাঁ, যে প্রথমে কোয়েশ্চেনটা দেখেই যদি আমি ক্লিক করে যাচ্ছে মাথায় যে এটা এইভাবে সলভ হবে, হুম, দেন ডু ইট। হুম, আর যদি বেশি টাইম লাগছে তাহলে কিপ ইট ফর লেটার, তাই তো? হুম, আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাইবো রাহুল, আহ, তুমি ওয়েমার শিটে অনেকবার প্র্যাকটিস করেছো, অ্যান্ড তুমি নিটও হ্যাঁ। দিয়েছো, তোমার একটা নিটের একটা আলাদা এক্সপিরিয়েন্সও আছে বলতে গেলে। তুমি কি করেছো যখন তুমি কোয়েশ্চেন গুলো সলভ করেছো? বিকজ তোমাদের একটা বুকলেট দিয়ে দেওয়া হয়, তাই তো? মানে এক্সামের হ্যাঁ, একটা হ্যাঁ। তোমাদের কোয়েশ্চেন পেপার আলাদা করে দেওয়া হয়। সো হোয়াট ডিড ইউ ডু? তুমি কি ওখানে কোয়েশ্চেনটা মানে প্রথমে কোয়েশ্চেন সলভ করে কি তুমি ওয়েমার শিট মার্ক করতে, নাকি একটা সেকশন পুরোটা কমপ্লিট করার পরে তুমি মার্ক করতে, কোনটা করতে? আমি প্রত্যেকটা এক্সামে লাস্ট 15 মিনিটস ওএমআর এর জন্য আমি ছেড়ে দিই, যে ও, আমি ওই টাইমে লাস্ট 15 মিনিটস হয়ে গেল, ওই টাইমে আমি আর কোশ্চেন আগাবো না। আমি যেটা আমার টাইম লাগতো সেটা মোটামুটি ওএমআর ফিল আপ করতে আমার 20 মিনিটস আমি নিটের জন্য রেখেছিলাম, আর জেন পাসের জন্য আমি 15 মিনিটস রেখেছিলাম। আমি তার মানে লাস্ট তুমি টাইমে ওএমআর প্রথমে ফিল আপ পুরো করতাম। কোয়েশ্চেনটা সলভ করেছো, হ্যাঁ, তারপরে তুমি ওএমআর শিট? প্রথমে সলভ করে নিই। আচ্ছা। মানে সো কখনো কখনো আমি দেখেছি যে হুম হচ্ছে, আমি যখন অনেকভাবে আমি মেথড অ্যাপ্লাই করেছি, কখনো হুম দেখেছি হুম যে প্রথমে কোনো কোশ্চেন আমার ক্লিক করেনি, প্রথমে যখন আমি স্টার্ট করেছি, দেন আমি হুম। ওটার ভুল অ্যান্সার ক্লিক করে দিলাম। পরে আমার শেষের দিকে মনে পড়লো যে হচ্ছে না, এটা ভুল করে দিয়েছি। তো এই সময় আর আমার সেটা আমার রিভাইন্ড করার কোনো কোনো থাকে না কিছু আমার উপায়। তাই সেটা আমার আচ্ছা, সেটা এটাই মানে বেস্ট মেথড। বাট ডু ইউ নো আমার রাহুল যে এটাই ভালো। এটা কিন্তু অনেকটা রিস্কি মেথড, বিকজ হ্যাঁ, তোমার, হ্যাঁ, হ্যাঁ তুমি হয়তো অনেক প্র্যাকটিস করেছো, বাট স্টুডেন্টস হ্যাঁ, হ্যাঁ। ক্যান্ডিডেটস প্লিজ নোট, খুব হুম, ভালো মতন এই ব্যাপারটা তোমরা শুনবে, যে যাদের একটা গ্রিপ হয়ে গেছে বা যারা প্রচন্ড ফ্লুয়েন্সি নিয়ে এসে তাদের প্র্যাকটিস করতে করতে, সেখানে তোমরা জাস্ট মাথায় রাখবে যে তারা যদি প্রথমে পুরো পেপারটা কমপ্লিট করে নেয়, আর তারা প্রচন্ড টাইম ধরে ধরে চলে, ইফ ইউ আর সাচ আ ক্যান্ডিডেট যে টাইম ম্যানেজ করতে পারছো না, বা তুমি করতে করতে তোমার টাইমের খেয়াল থাকছে না, দেন দিস প্রসেস মাইট হ্যাম্পার ইউ। কেন কি তুমি প্রথমে পুরো সলভ করলেন, দেন তুমি ওই মাসে ফিল করতে এলে, তখন অনেক সময় দেখা হয় রাহুল যে অনেক স্টুডেন্ট পুরোটা ফিল করার টাইম পাচ্ছে না, এরকম হয়ে থাকে অনেক ওই সময়। জন্য ওই হুম জন্য
যে বললাম যে লাস্টে তোমাকে একটা টাইম ফিক্স করতে হবে আগে থেকেই, তোমার ওয়েমার প্র্যাকটিস করতে করতে, যে তোমার ওয়েমার ফিল আপ করতে টাইম কত লাগছে। হুম। যদি সেটা 15 মিনিট হয়, সে তাহলে তুমি 20 মিনিট আগে তুমি বলবে 20 মিনিট আগে আমি হ্যাঁ। এবার আমি কোনো কোশ্চেন করবো না, তারপর ওয়েমার ফিল আপ করবো, দেন আমি কোশ্চেনে প্রসিড করবো। হুম। তখন সেটা লোভ লাগলে হবে না যে আরেকটা কোশ্চেন বাকি আছে, এটা সলভ করে যায়। সেক্ষেত্রে অনেকটা হ্যাম্পার হতে পারে। তো এই সেলফ, এই যে সেলফ তোমাদের কন্ট্রোল দরকার আছে। সেলফ কন্ট্রোলটাও আনতে হবে ফার্স্ট অফ অল। এই টেকনিকটা অ্যাপ্লাই করার জন্য স্পেশালি সেলফ কন্ট্রোলের খুবই দরকার। তোমাদের প্রচন্ড ডিটারমিনেশনের দরকার, প্র্যাকটিসের দরকার। যেহেতু কি রাহুল বললো, ও তুমি কয়টা ওএমআর শিট প্র্যাকটিস করেছো মিনিমাম পরীক্ষার আগে? অ্যারাউন্ড 100, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। 100টার মতন প্র্যাকটিস করার পরে কিন্তু এই ফ্লুয়েন্সিটা বা এই যে স্পিডটা বলতে পারো, এই ব্যাপারটা আসে। আরেকটা ব্যাপার হচ্ছে, পরীক্ষার হলে তুমি শুধু পরীক্ষা দিচ্ছ সেটাও কিন্তু না, ইউ আর টেকিং কুইক সেলফ, ইউ আর মেকিং আ সেলফ ডিসিশন যে আমি এখন এই কোশ্চেনকে সলভ করব, আমার এতখানি টাইম বাকি আছে, আমাকে এটা এখন স্টপ করে এইটা করতে হবে। এই যে কুইক ডিসিশনস গুলো বানানো, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এটার জন্য তোমাদের একটা ক্ল্যারিটি আনতে হবে মাথায়, যে আমি কোনটা করতে চাই। ইউ মাস্ট বি ভেরি পার্টিকুলার অ্যাবাউট দ্য স্ট্র্যাটেজি হোয়াট ইউ ডু। তুমি কোনটা মেনটেন করে চলবে, আমি এইটা করবো তো এটাই করবো, এটা একটা ফিক্সড করে রাখতে লাগবে। আদারওয়াইজ তুমি একটা ব্লান্ডার করতে পারো, হয়ে যেতে পারে তোমার পরীক্ষার মধ্যে। কেন কি 2024-এ আমার টেলিগ্রামে কয়েকজন আমাকে এটাও বলেছিল যে তারা এই টেকনিকটা করতে গিয়ে, মানে প্রথমে ওটা দেখলো যে আমি পারছি, আমি করতে চাই, ভাবো যেটাতে স্টাক করে গেছে ওটা স্টাক হয়ে গেল। বাট লেটার অন পরের দিকে ওরা ওএমআর শিট ফিল পুরোটা করতে পারে। ওএমআর শিট হয়তো ভুল, মানে তখন তাড়াহুড়ো লেগে যায়, তখন তুমি কোয়েশ্চেনের সঙ্গে কিন্তু ওএমআর শিটের কিন্তু কোয়েশ্চেনের ওগুলো মিসম্যাচ হয়ে যায়। সো বি ভেরি কেয়ারফুল উইথ দিস থিং, অ্যান্ড ইউ ক্যান অলওয়েজ টেক হিজ রাহুলস টিপস যেগুলো শেয়ার করলো। অ্যান্ড তার জন্য তোমাদেরকে এই প্রথমের কয়েকটা স্টেপ মেনটেন করে রাখতে হবে ইন অর্ডার টু ডু হিজ টেকনিক অফ ফিলিং আপ দ্য ওএমআর শিট। ওকে রাহুল, সো উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার মিথ অর ফ্যাক্ট সেকশন। আচ্ছা, টেল মি যে রাহুল, হু ডু ইউ অ্যাডমায়ার? মানে এই পরীক্ষার টাইমে ভাবো, এরকম আমাদের লাইফেও থাকে, জাস্ট নট এক্সাম, যে আমরা কিছু কিছু পার্সোনালিটিস থাকে, কিছু কিছু ফিগার্স থাকে যাদেরকে আমরা খুব অ্যাডমায়ার করি, বা তাদের সঙ্গে আমি খুব রিলেট করতে পারি। তো তোমার এরকম কে 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 আছে? আমাকে বিরাট কোহলির পার্সোনালিটি খুব ভালো লাগে। যে অ্যাগ্রেসিভনেস, গোলের প্রতি ডেডিকেশন হুম। এবং জেদি মনোভাব, যে আমাকে ইয়েস। অ্যাচিভ করতেই হবে, হুম। সেটা আমাকে খুব অ্যাডমায়ার করে। এই ব্যাপারটা আই গেস তোমার মধ্যেও খুবই আছে, যে মানে একবার ভেবেছি এটা করবো, তার মানে ইফ ইউ আর প্রমিসিং টু ইউর হুম। সেলফ দেন ইউ কিপ দ্য হ্যাঁ, প্রমিস, তাই তো? একটা সেলফ বিলিভ দরকার আছে। সেলফ বিলিভ দরকার আছে, কারেক্ট। হ্যাঁ। আচ্ছা, তুমি অনেক স্টুডেন্ট আছে যারা প্রোক্রাস্টিনেট করে প্রচন্ড, তাই না? যে করবো হুম। আর করেই যাচ্ছে, এখন ওরা কমপ্লিট করতে পারছে না, দে আর স্টিল কামিং টু দ্য পয়েন্ট যে ওকে আই উইল ডু ইট। তো তোমার কি এরকম কোনো সময় হয়েছে তুমি প্রোক্রাস্টিনেট করছো, বা যারা প্রোক্রাস্টিনেট করে তাদেরকে তুমি কিভাবে হেল্প করে, মানে কি সাজেশন দিতে চাও? হ্যাঁ, আমি প্রথমে করতাম এরকম, দেন আমি নিজেকে নিজের ভুলটা দেখতে পাচ্ছিলাম যে এর জন্য আমার পড়াশোনা হ্যাম্পার করছে। দেন হুম। আমি বলছি যে একটা কনসিস্টেন্সিতে ম্যাটার করে। তুমি হুম। যদি একদিন তুমি 12 ঘন্টা পড়লে কিন্তু পরের দিন তুমি কোনোদিন পড়াশোনাই করলে না, তার থেকে তুমি ডেলি যদি 3 ঘন্টা করে পড়াশোনা করো তাহলে সেটা হুম। ম্যাটার করে বেশি। প্রতিদিন একটা কনসিস্টেন্সি দরকার আছে, একটা ডিসিপ্লিন দরকার আছে, হুম। যে আমি এটাই পড়াশোনা করতে হবে আমাকে। যেটা আমি বলছি যে প্রতিদিন রাতে একটা করে একটা স্টাডি প্ল্যান বানিয়ে নাও, যে তুমি পরের দিন সকালে কি পড়বে। এবার আচ্ছা। ওটা তুমি নিজের ডায়েরিতে নোট করতে পারো। পরের দিন সে যদি তোমার সেটা কমপ্লিট হয়ে যায়, সেটা টিক মারবা। বা হচ্ছে যদি সে যতক্ষণ পর্যন্ত সেটা কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত তুমি ঘুমাবো না। এটা একটা দরকার আছে, যে তোমার ডিটারমিনেশন, তোমার গোলের প্রতি স্টাডি প্ল্যান বানানো। পরের দিন স্টাডি তুমি প্ল্যান। সকালে কি করবে, হুম। বা সেটা তুমি রাতে লিখে নাও, হুম। এটা করতে পারো। আচ্ছা, এটা হেল্প তুমি করতে পারে তুমি এগুলো প্রোক্রাস্টিনেশন। করতে, তাই তো? যে তুমি লিখে রাখতে যে আমি নেক্সট দিন কি করবো। হ্যাঁ, আমি প্রথম দিকে করতাম, পরের দিকে আমার ওটা দরকার পড়েনি, যেহেতু আমার অভ্যাস হয়ে গেছিল। অভ্যেস হয়ে গেছে। ওটাই। তো স্টুডেন্টস, তোমরা যদি এরকম করো তাহলে কি করবে, ডায়েরিটায় কিন্তু তোমরা নিজেদের পয়েন্টস গুলো লিখে নেবে যে আমার এটা করণীয়, আজকে এটা আমাকে করতে হবে। অ্যান্ড দেন ইন দি এন্ড অফ দ্য ডে তোমার যখন কাজটা হয়ে যাবে তখন টিক মার্ক দিতে পারো। আগে কি হবে, তোমাদের এই যে টিক মার্ক দেওয়া সিম্পল ইজি ব্যাপার, বাট দ্য ফ্যাক্ট দ্যাট ব্রিংস ইন ইট ইজ, তোমরা যখন টিক মার্কটা দেবে তখন তোমাদের মধ্যে একটা সেলফ রিয়েলাইজেশন হবে যে কাজটা আমি করে ফেলেছি, ডান। তো দ্যাট ইজ হোয়াট ইট ইজ নিডেড।
অ্যান্ড যেগুলো কাজ হবে না সেটা তুমি টিকমার্কও দিতে পারবে না, ইট উইল গিভ ইউ অ্যানাদার কনসিয়াসনেস তোমাদের মধ্যে আসবে যে এই কাজটা আমার হয়নি। সি, 1 বছরের প্রিপারেশনে ঠিক আছে তোমরা আমাদের প্রচুর জন ড্রপার্স আছো, প্রচুর জন নতুন স্টুডেন্টসও আছো, তো স্পেশালি ড্রপার্স থেকে আমি বলবো যে আমাদের অলরেডি 1 বছর এসছে, এখন 1 বছর আমাদেরকে একটা জার্নিটা কমপ্লিট করতে হবে। এই টাইমে প্রচন্ড ভাবে সেলফ মোটিভেটেড থাকতে হবে। অ্যান্ড সবসময় হয়তো মোটিভেটেড রাখা যায় না নিজেকে, দ্যাট ইজ ভেরি কমন অ্যান্ড which is very true. What you can do is you can still have consistency, so that on the days when you don't feel like motivated, if you don't feel like okay আমাকে এখন উঠে গিয়ে পড়তে বসতে হবে, then still you will be able to do, because তোমার মধ্যে consistency আছে। The people who are consistent, they doesn't feel that, they don't think about ki, okay I am feeling good today so I will sit for studies, I am not feeling good today, I will not sit for studies. No, this thing doesn't come. So do not always, you don't need to have motivation. Sometimes consistency যদি তোমরা রাখো তাহলে ওটা তোমাকে মোটিভেশনটাকে তোমাদেরকে সাইড করে দিতে, তোমাকে নিজে এগিয়ে যেতে হেল্প করবে যে ঠিক আছে আমি কনসিস্টেন্ট থাকলে আমি এই কাজগুলো আমাকে করতে হবে, ভালো লাগলেও করতে, খারাপ লাগলেও করতে হবে, করতে হবে মানে করতেই হবে। No, which is meant to be done needs to be done. That is it. Okay. Rahul, thank you so much. And lastly, our podcast, we have come to an end. And lastly, I would like to ask you to give you 3 tips for your 2025 Genpass UG aspirant যারা লেগে পড়ে আছে এই মুহূর্তে, যারা পড়াশোনা স্টার্ট করে গেছে তারা কি কি ফলো করবে, কিন্তু কিছু টিপস দিয়ে যদি নিতে চাও তাদের। আমি প্রথমে বলবো যে ড্রিম বিগ, মানে তুমি যেভাবেই তুমি যে ফেজে আছো প্রিপারেশন, ভালো হোক বা খারাপ হোক, তুমি টপ 100 র্যাঙ্কে সবসময় টার্গেট নিয়ে চলবা। টপ 100 র্যাঙ্কে তোমাকে অ্যাচিভ করতে হবে। যেমন ইংলিশে একটা কথা আছে যে এম ফর দ্য স্টার্স ইউ উইল রিচ দ্য মুন। তো আমি ম্যাটার করি যে তুমি যদি টপ 100 নাও পাও, তাহলে তুমি অ্যাটলিস্ট তুমি সিলেকশনের পর্যায়ে তুমি পৌঁছে যাবে। আরেকটা জিনিস আছে যে তোমার হচ্ছে সেলফ বিলিফ থাকা দরকার আছে। যেমন এই কম্পিটিটিভ এক্সাম আমি ফেস করেছি যে অনেকে ডিমোটিভেট করার লোক থাকে, প্রচুর। সেটা তোমার ফ্রেন্ডস হতে পারে, বা রিলেটিভ হতে পারে। তাই একটা সেলফ বিলিফ থাকা দরকার আছে। যেমন একটা কথা আছে যে ইট ইজ ভেরি হার্ড টু মুভ অন ওয়েন নো ওয়ান ইজ ক্ল্যাপিং ফর ইউ। সো তুমি সকালে উঠে একটা, আমি তোমার অ্যাফার্মেশন ছিল যে আমি পারবো করতে, যে আমার করতেই হবে, আই এম দ্য বেস্ট, এরকম টাইপের একটা দরকার আছে নিজের উপর। এটা ওভার কনফিডেন্স না, কিন্তু সেলফ কনফিডেন্স, সেলফ কনফিডেন্স না। যেটা তো যেটা তোমাকে হচ্ছে গোলের প্রতি এগিয়ে দিবে। তুমি যদি নিজেকে বিশ্বাস না করো, তাহলে অন্যজন তোমাকে কি বিশ্বাস করবে? ওটার দরকার আছে। আর অবভিয়াসলি তোমার হচ্ছে একটা ডিসিপ্লিন, আর পাশাপাশি তোমার হার্ড ওয়ার্ক, সেটা খুব ম্যাটার করে দেয়। তোমার অনেকটা এগিয়ে দিবে। কনসিস্টেন্ট থাকো তোমার গোলের প্রতি। আচ্ছা, সো aspirants তোমরা যারা যারা দেখছো, if you were in 2024 as well, I always used to tell you in the class যে তোমরা 65 প্লাস টার্গেট করো মিনিমাম, মানে 65 প্লাস তো করোই, ঠিক আছে। এবার দেখো, যেরকম রাহুলে বলবো যে এম বিগ, এই বছর 2025 ডেফিনেটলি কম্পিটিশন বেড়েছে, তোমরা 70 প্লাস টার্গেট করো, তাহলে কি তোমরা হয়তো কোনো একটা জায়গায় কাছাকাছি তোমরা একটা আহ ভালো একটা র্যাঙ্কের মধ্যে, ভাবো 250 হোক, তার মধ্যে তোমরা হয়তো 250-500 এর মধ্যে তোমরা তাহলে পৌঁছে যাবে। অ্যান্ড দেন ইট উইল বি ইজি ফর ইউ টু গেট আ গভর্নমেন্ট কলেজ অফ ইউর চয়েস, তাই তো? এই ব্যাপারটা তোমরা একটু ইয়ে করবে, এই ব্যাপারটাতে তোমরা একটু দেখবে, অ্যান্ড এটাতে তোমরা ডিটারমাইন থাকার চেষ্টা করো, সো দ্যাট, বিকজ সি, তুমি যদি এখন এইভাবে ভাবো যে আচ্ছা আমি এই কাস্টের থেকে আছি, আমি এই এসসি বা ওবিসি বা জেনারেল হোয়াট এভার, আমার বেস লাইন এত, আমাকে এত পেলে হবে না। যখন তুমি এখানে টার্গেট করছো, সাপোজ তুমি যদি 80 টার্গেট, কোথাও না কোথাও 70 বা 65 এ গিয়ে আসবে, তাই না? তো এই জন্য আমাদেরকে আরো বেশি টার্গেট করতে বলা হয়। there is no harm at all at targeting the bigger numbers. So always target for bigger numbers. Set a realistic goal. যে এরকম না যে আমি আজকে বসলাম, আজকে আমি পডকাস্ট দেখে প্রচন্ড মোটিভেটেড হলাম, আজকে আমি ফিজিক্স একটা চ্যাপ্টার পুরো কমপ্লিট করে ফেললাম। নো, ইউ হ্যাভ 1 year টাইম, স্ট্র্যাটেজিক্যালি সেটাকে ইউটিলাইজ করো, ওইভাবে চলো। হ্যাভ ফেথ ইন ইউর সেলফ, বিকজ লাইক রাহুল সেড, ইফ ইউ ডোন্ট বিলিভ ইন ইউর সেলফ, হু উইল বিলিভ ইন ইউ দেন, তাই না? And in the days when we do not feel motivated, bring consistency, so that when you don't feel like motivated, when you don't feel like getting up and doing it, you still do.
because you are consistent. Thank you so much, Rahul. And again, a big congratulations and all the best to you. তোমার নিটের জন্য বেসিক্যালি তুমি নিটেই এগোতে চাচ্ছ, এমবিবিএস করতে চাচ্ছ, and we see you in a good times nearby. And yeah, thank you so much for coming to the podcast. And everyone, thank you so much for watching. And okay, thank you, Rahul.